আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা সুমা। সিটি প্রশাসকদের কড়া নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। যেখানে মেয়াদ শেষ সেখানে আগে সিটি নির্বাচন, মির্জা ফখরুল। ৬ মাসে রাজস্ব ঘাটতি ৬০,০০০ কোটি টাকা। বান্দরবানে সেনাবাহিনী সন্ত্রাসীর গোলাগুলি, নিহত ১। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়োগ জালিয়াতি, তদন্তের নির্দেশ হাইকোর্টের। ২ বছর বিদ্যুতের দাম বাড়াবে না সরকার। নাটোরে বিএনপি কার্যালয় ভাঙচুর করল আওয়ামী লীগ নেতাকর্মীরা। দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস। ভারতে ৩ প্রবীণ মুসলিমকে মারধর, ভিডিও ভাইরাল, আতঙ্কে ভুক্তভোগীরা। খামেনির মাস্টার প্ল্যান, শীর্ষ নেতৃত্বের মৃত্যু হলেও অচল হবে না ইরান। ভারতের ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৭। অ্যাপেস্টেন কাণ্ড, যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত গ্রেফতার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের সিটি কর্পোরেশনগুলোতে নবনিযুক্ত প্রশাসকরা প্রধানমন্ত্রী এবং সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রীদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। ৬টি সিটি কর্পোরেশনের প্রশাসকরা প্রথমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেন। এরপর তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে মিলিত হন। সাক্ষাৎ শেষে সিলেটের প্রশাসক এম.এ. কাইয়ুম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ার লক্ষ্যে গ্রিন সিটি, ক্লিন সিটি, সবুজ ও পরিচ্ছন্ন শহর ধারণাটি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। বিশেষ করে মশক নিধন, নিরবিচ্ছিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ব্যাপক হারে বৃক্ষরোপণের উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বলেছেন তিনি। আগামী ৬ মাসের মধ্যে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তোলার জন্য একটি কার্যকর কর্মপরিকল্পনা জমা দিতে প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই সিটি কর্পোরেশনের কাজের অগ্রগতি দেখতে বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন বলে জানিয়েছেন। একই সাথে সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র এবং কাজের অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণ করতে মাঠ পর্যায়ে পরিদর্শনে যাবেন তারেক রহমান। যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন হবে। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন হবে। মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে। সেক্ষেত্রে ঢাকার ২ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনই প্রথম হবে। এরপর ধাপে ধাপে বাকি সিটি কর্পোরেশনের নির্বাচন হবে। এ সময় দলীয় প্রতীকে সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা তা ১২ই মার্চের প্রথম সংসদ অধিবেশনের সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। তবে সরকার ক্ষমতায় যাওয়ার আগে থেকেই দেশের অর্থনৈতিক দুর্বলতা ছিল স্পষ্ট। ব্যবসা বাণিজ্যে মন্দাভাব ও বিনিয়োগে ভাটা এবং ব্যাংকিং খাতে আছে অস্থিরতা। লাগামহীন সুদের হারও পরিস্থিতিকে খারাপ করেছে। এখনও পুঁজিবাজারে আছে ভরসার অভাব। আশানুরূপ অবস্থায় নেই আইনশৃঙ্খলা পরিস্থিতি। সংকুচিত হয়েছে কর্মসংস্থান, ফলে টান পড়েছে সরকারের কোষাগারে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম ৭ মাসে জুলাই জানুয়ারি রাজস্ব ঘাটতি ছাড়িয়েছে ৬০,০০০ কোটি টাকা। এনবিআর এর তথ্য উপাত্ত বলছে, অর্থ বছরের প্রথম ৭ মাসে রাজস্ব আয়ের লক্ষ্য ছিল ২,৮৩,৭৫১ কোটি টাকা। অথচ এ সময় রাজস্ব আয়ের ৩টি খাতে রাজস্ব ঘাটতি হয়েছে ৬০,১১৩ কোটি টাকা। সবচেয়ে বড় ঘাটতি হয়েছে আয়কর খাতে। বান্দরবানে সোমবার বিকেলে সেনাবাহিনীর সঙ্গে অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে। তার পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। নিহত ব্যক্তি পাহাড়ের সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রা জানায়, রুমা সড়কের রোয়াংছড়ি উপজেলার মুরুঙ্গ বাজার এলাকার সাইরন মোড়ো পাড়ায় সেনাবাহিনীর একটি টহল দল পৌঁছালে অস্ত্রধারী সন্ত্রাসীরা পাহাড়ের চূড়া থেকে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়।
এ সময় সেনাবাহিনীর সদস্যরা গুলি চালালে দুপক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গোলাগুলি হয়। থেমে দুই পক্ষের মধ্যে সন্ধ্যা ৬টা পর্যন্ত গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের এক সদস্য নিহত হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাশটি উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়েছে। এদিকে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় ঘটনাস্থলসহ আশেপাশের এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জনবল নিয়োগ সংক্রান্ত জালিয়াতি ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে হাইকোর্ট মঙ্গলবার তদন্তের নির্দেশ দিয়েছেন। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করে 2 মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এর আগে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তের জন্য হাইকোর্টে রিট করা হয়েছিল। রিটে বিষয়টি আলোচিত একটি পত্রিকার প্রতিবেদনও সংযুক্ত করা হয়। এই তদন্তের মাধ্যমে আশা করা হচ্ছে নিয়োগে স্বচ্ছতা প্রতিষ্ঠা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে। আগামী 2 বছর বিদ্যুতের দাম না বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। দাম বৃদ্ধির পরিবর্তে সিস্টেম লস কমানো, অপারেশনাল ব্যয় সংকোচন এবং উৎপাদন পর্যায়ে ট্রাফিক পুনর্নির্ধারণের মাধ্যমে বিদ্যুৎ খাতের লোকসান কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। গত শনিবার বিদ্যুৎ বিভাগের এক বৈঠকে এ নির্দেশনা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, বিদ্যুৎ খাতের বিতরণ ও সঞ্চালন লাইনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৈঠকে বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম সহ সংশ্লিষ্ট কোম্পানিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিদ্যুৎ খাতের আর্থিক, কারিগরি ও সামগ্রিক পরিস্থিতি তুলে ধরা হয়। নাটোরের নলডাঙ্গায় বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার 23 ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার ছাতারভাগ গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে একদল দুর্বৃত্ত হঠাৎ করে ওয়ার্ল্ড বিএনপির কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় কার্যালয়ের চেয়ার, টেবিল ও অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়। ব্রহ্মপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ল্ড যুবদলের সভাপতি মোহাম্মদ রাকিব বলেন, সন্ধ্যায় আরিফুল ইসলাম বাচ্চু, মুখলেসুর রহমান ও কাশেম সহ আরও কয়েকজন বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এরা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সদস্য। এরাই এই অফিস ভাঙচুরের সঙ্গে জড়িত। রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 120 ঘণ্টা বা 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপে পরিণত হয়েছে। এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বদায়ু জেলায় 3 জন প্রবীণ মুসলিমকে মারধর করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার পর থেকে ভুক্তভোগীরা আতঙ্কে রয়েছেন এবং ন্যায় বিচার দাবি করেছেন। ভুক্তভোগী 56 বছর বয়সী আব্দুল সালাম বিবিসিকে বলেন, আমাকে আর আমার সঙ্গীদের মারধর করা হয়েছে, কটু কথা বলা হয়েছে। আমরা শান্তভাবে বসেছিলাম, তারাই ভিডিও তুলে ভাইরাল করেছে। আমরা কোনো ঝগড়া চাই না, ন্যায় বিচার চাই। তার অভিযোগ, অভিযুক্ত দ্রুত জামিন পেয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রয়োজনীয় ধারায় মামলা হয়নি। আব্দুল সালাম বলেন, 16 ফেব্রুয়ারি তিনি তার 2 সঙ্গী আরিফ ও জাভেদকে নিয়ে রুদায়ন এলাকার ইসলামনগর থানা অঞ্চলে সাহায্য তুলতে যান। এ সময় এক যুবক পেছন থেকে এসে আধার কার্ড দেখতে চান। এরপর ধর্মীয় কটূক্তি করে তাদের মারধর করেন এবং টুপি খুলে নেওয়ার চেষ্টা করেন। যুবক তাদের চোর বলেও অপবাদ দেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বেড়েই চলেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরানের। যে কোনো মুহূর্তে ইরানের সামরিক হামলা চালাতে পারে মার্কিন বাহিনী। একই সঙ্গে আগ্রাসন চালাতে পারে ইহুদিবাদী ইসরায়েলেও।
ইসরায়েলি বা মার্কিন হামলা কিংবা শীর্ষ নেতাদের গুপ্ত হত্যার আশঙ্কার মধ্যেই এক মাস্টার প্ল্যান হাতে নিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, খামেনির অবর্তমানে বা যে কোনো জরুরি পরিস্থিতিতে দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, যদি কোনো কারণে সর্বোচ্চ নেতা বা দেশের শীর্ষ নেতৃত্ব দানে অক্ষম হন বা নিহত হন, তবে দেশকে টিকিয়ে রাখা এবং প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখার পূর্ণ দায়িত্ব পালন করবেন জাতীয় নিরাপত্তা প্রধান। খামেনি নিজেই এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। ভারতের ঝাড়খণ্ডের চাতরা জেলার সিমারিয়ার কাছে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এতে ওই এয়ার অ্যাম্বুলেন্সে থাকা 7 আরোহী নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটেছে। দেশটির রাজ্য সরকারের একজন শীর্ষ কর্মকর্তা জানান, উড়োজাহাজটি রাঁচি থেকে দিল্লি যাচ্ছিল। চাতরা জেলার উপকমিশনার কীর্তিশ্রী শ্রী সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, দুর্ঘটনায় এয়ার অ্যাম্বুলেন্সে থাকা 7 জনই নিহত হয়েছেন। উড়োজাহাজটির গন্তব্য ছিল রাঁচি থেকে দিল্লি। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বেসরকারি উড়োজাহাজ পরিবহন সংস্থা রেডবার্ড এয়ারওয়েজ পরিচালিত উড়োজাহাজটি সন্ধ্যা 7:11 রাঁচি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনকে সরকারি পদে অসৎ আচরণের সন্দেহে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ। দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে নতুন তথ্য প্রকাশের পর থেকেই যুক্তরাজ্যে বিতর্কের কেন্দ্রে রয়েছেন তিনি। গত সেপ্টেম্বরে ম্যান্ডেলসনকে মার্কিন রাষ্ট্রদূতের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। অ্যাপস্টেনের সঙ্গে তার বন্ধুত্বের গভীরতা স্পষ্ট হওয়ার পরই ওই সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি মাসের শুরুর দিকে ব্রিটিশ সরকার এই সাবেক রাষ্ট্রদূত ও অ্যাপস্টেনের মধ্যকার যোগাযোগ সংক্রান্ত তথ্য হস্তান্তর করার পর তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করে পুলিশ। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানায়, সরকারের একজন সাবেক মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে 72 বছর বয়সী এই ব্যক্তিকে সরকারি পদে অসৎ আচরণের সন্দেহে গ্রেফতার করা হয়েছে।